সরকার মব জাস্টিস বরদাস্ত করে না, যেখানেই মব জাস্টিস হচ্ছে সেখানেই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকালে সাভারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এই কথা জানান তিনি। সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, সেটা হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত ৩-৪ মাস আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছে সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি। সোহাগ হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের কাউকেই প্রধান আসামি করা হয়নি। কৌশলে ৩ জনকে বাদ দেওয়া হয়েছে আসামির তালিকা থেকে, এমন অভিযোগ করেছে যুবদল। আর বিএনপি নেতারা বলছেন পরিকল্পিতভাবে তাদের দলের নামে অপপ্রচার চালানো হচ্ছে। একদিকে নির্বাচনের প্রস্তুতির কথা হচ্ছে, অন্যদিকে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের তীর যখন যুবদলের দিকে, তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সরকারের ছত্রছায়ায় তৎপর একটি মহল। এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। মামলার এজাহারে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত ৩ জন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরপরাধ ৩ জনকে আসামি করেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার কথা বলার পরই দেশে সংকট তৈরির জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতিতে বলে দিলেন, তখন এই হত্যাকাণ্ড আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। রাজধানীর উত্তরা এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই যে হৃদয় বিদারক যে ঘটনা, এর সাথে রাজনীতির কি সম্পর্ক? কিছু রাজনৈতিক দল এটাকে বিএনপির সাথে কালার করার, রংচং দেওয়ার চেষ্টা করছে। তো ওই ঘটনার সাথে বিএনপি কোথায় জড়িত দল হিসাবে? এদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা দেখতে চায় না বিএনপি। সেই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনা। শেখ হাসিনা সরকারের পতন হলেও দেশে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি। তাই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ রাষ্ট্রকে ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুর ১:৩০টায় সাতক্ষীরা শহরে খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন, যেসব শহীদ রক্ত দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো হয়েছে, তাই চাঁদাবাজদের তাড়াতেও কোনো সমস্যা হবে না বলে জানান এনসিপি নেতা। এ সময় কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুব সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তাসনিম জারা, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব সহ প্রায় ১৫০ শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। আবারও আমরা শহীদ মিনারে আসছি, আপনাদের সাথে দেখা হবে। আপনারা দলে দলে ঢাকা আসুন। চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে, পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন করে ইশতেহার দিব এবং আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করব। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো যে সমর্থন দিয়েছিল তা কাজে লাগানো যায়নি, এমন অভিযোগ করেছেন রাজনৈতিক নেতারা। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, ব্যক্তি যেন প্রতিষ্ঠানের চেয়ে বড় হয়ে না যায় সে লক্ষ্যে কাজ করছে কমিশন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আলোচনা সভার আয়োজন করে। কিন্তু আনফরচুনেটলি এ সময় দেশের নানা নৈরাজ্যকর পরিস্থিতির উদাহরণ তুলে ধরে সরকারের কড়া সমালোচনা করেন রাজনীতিবিদরা। গত ৯ মাসে আমরা এই সরকারকে দেখলাম কেবলমাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠীর, তাদের সঙ্গে তাদের কথা মতোই, তাদের ইচ্ছাধীন থেকেই
রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি দ্বিধাবিভক্ত করা। সরকার কার্যকরীভাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনকে তারা কাজে লাগাতে পারেনি, বরঞ্চ ধরনের পক্ষপাত দুষ্ট ভূমিকার কারণের জন্য আমরা যেখানে আরও ঐক্য সংহতি বোঝাপড়া তৈরি করব, তার পরিবর্তে এখানে বিপরীতটা সংগঠিত হয়েছে। ব্যক্তি যেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বে যেতে না পারে তেমন রাষ্ট্রকাঠামো গঠনের তাগিদ দেন ডক্টর আলী রিয়াজ। যে সংগ্রামে গত 1 বছর আগে রক্তাক্তভাবে সাময়িক সাফল্য লাভ করেছি, তাকে যদি আপনি আমি মিলে প্রাতিষ্ঠানিক কাঠামো না দিতে পারি, তাহলে ভবিষ্যতে ব্যক্তি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে উঠবে, লোভ লালসা তার দিয়েই অর্থনীতি, রাজনীতি, সমাজ পরিচালিত হবে। দেশে যেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, নিশ্চিত হয় জবাবদিহিতা, সেই লক্ষ্যে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন, জানান আলী রিয়াজ। যাকে তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে গুরুত্বপূর্ণ বিষয় ঐক্যমত্যের সৃষ্টি হলে চলতি মাসের মধ্যে জাতীয় সনদ প্রণয়নের আশা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে দিনাজপুরের সুজন আয়োজিত জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচারীর অবসানই শুধু নয়, স্বৈরাচারী ব্যবস্থা যেন ভবিষ্যতে ফিরে আসতে না পারে এবং নতুন একটা গণতান্ত্রিক বাংলাদেশের সৃষ্টি হয়, সে লক্ষ্যে ঐক্যমত্য কমিশন কাজ করছে। দিনাজপুর নসিপুর ব্র্যাক লার্নিং ট্রেনিং সেন্টারে আয়োজিত এই সংলাপে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন শ্রেণী পেশার 90 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই মাসের মধ্যে এই জাতীয় সনদ প্রণীত হবে এবং স্বাক্ষরিত হবে, যার মাধ্যমে আমাদের এই স্বৈরাচারের অবসানই শুধু নয়, স্বৈরাচারী ব্যবস্থা যেন ভবিষ্যতে আবার ফিরে না আসতে পারে এবং আমাদের জন্য একটা নূতন বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ যাতে সৃষ্টি হয়, তার পথ সুগম হবে, সেই লক্ষ্যে আমাদের এই কার্যক্রম। ভোটারদের মূল্যায়নে পিআর পদ্ধতিকে সবচেয়ে উপযুক্ত মনে করছে জামায়াত ইসলামী। তবে এই পদ্ধতির সাথে বিএনপি একমত না হওয়ায় সংস্কার পূর্ণ হচ্ছে না বলেও অভিযোগ করা হয়। আর ইসলামী আন্দোলন বলছে, জুলাই আকাঙ্ক্ষা পূরণে পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। রাজধানীর সেগুন বাগিচার একটি হোটেলে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও জাতীয় নির্বাচনের পদ্ধতি নিয়ে গোলটেবিল বৈঠক, যেখানে অংশ নিয়ে পিআর পদ্ধতি সহ রাষ্ট্র সংস্কারে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা। বর্তমান যে পুরান পদ্ধতি যেটা চলতে আছে, এই পদ্ধতিতে তো ওখানে মাছের ব্যবহার হবে, কালো টাকা, ওখানে শক্তি প্রয়োগ করা হবে। আবার অবশ্যই বলতে হবে, এবারে কোনো বিপদের অবকাশ নাই। জনগণ যদি পিআরের ব্যাপারে একমত হয়, ঐক্যবদ্ধ হয়, আমরা তখন সেদিকে চিন্তা ভাবনা করব। এ সময় আইনজীবী শিশির মনির বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়নে দলগুলোর উচিত আগে থেকে মনোনয়নকারীদের নাম ঘোষণা করা। মডেলটা র্যাঙ্কড লিস্ট পিআর আগেই আমরা ঘোষণা করে দিব যে আমরা যদি বিজয়ী হই, এই 300 জনকে আমরা এমপি করব। আর এই পদ্ধতির সাথে বিএনপির একমত না হয় সংস্কার পূর্ণ হচ্ছে না বলে সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। যারা পিআরের চাপ দেয়, যারা স্থানীয় সরকারের কথা বলে, তারা আলটিমেটলি ভোট চায় না, ভোট পিছাতে বলে। তা আমরা যদি এর কাউন্টার বলি যে আপনারাই তো ভোট বিলম্বিত করছেন, আপনি একমত হতে পারছেন না বলে সংস্কার পূর্ণাঙ্গ হচ্ছে না। ওইটা পূর্ণাঙ্গ না হলে তো আমরা ইলেকশনে যাব না, এটা তো আমরা বলেছি, উইদাউট রিফর্ম নো ইলেকশন। আর ইসলামী আন্দোলন মনে করে, জুলাই গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্র সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা নিশ্চিত ও টেকসই করার একমাত্র রক্ষা কবচ পিআর পদ্ধতির নির্বাচন। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে পিআর পদ্ধতির পক্ষে সকলে একসাথে সংগ্রাম করে পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে চাই। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস। বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই নানান অভিযোগের মুখে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গেল মার্চে শেখ হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক।
এসব অভিযোগেই তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির পরিচালক টেড্রোস আধানুম গেব্রিয়েসুস। 2024 সালের জানুয়ারিতে WHOর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার মনোনয়ন প্রক্রিয়া শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে পদে বসানো হয়। দুদকের মামলার অভিযোগপত্র অনুযায়ী পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনারারি পদে থাকার দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। এই মামলাগুলো দায়ের হওয়ার পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছেন না পুতুল। বাংলাদেশেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। টানা 2 দিন বৃষ্টি না থাকায় একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর ক্ষতিগ্রস্ত এলাকা। ফুলগাজী, পরশুরাম আর ছাগলনাইয়ায় পানি কমছে, তবে ক্ষয়ক্ষতির চিত্র এখনও স্পষ্ট। মুহুরী নদীর বাঁধ ভাঙার যে দুঃসহ অভিজ্ঞতা পেরিয়ে এসেছে মানুষ, সেই ক্ষত মেরামত নয়, স্থায়ী সমাধান চাইলেন ক্ষতিগ্রস্ত লোকজন। টানা 2 দিন আকাশে বৃষ্টি না থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে ফেনীর বন্যা দুর্গত এলাকায়। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম থেকে পানি নেমে গেছে। মানুষ ব্যস্ত, ঘর গুছানোয় রোদে দেওয়া হয়েছে ভিজে যাওয়া বিছানা বালিশ আর আসবাব। নিশ্চিদ্র ছিল যে জনজীবন, এখন আবার শুরু হয়েছে যানবাহন চলাচল, জমে উঠেছে হাট বাজার। রাতের 12টায় হতো বিয়ে বাচ্চা কথা বাসাবার কথা সন্দেহ ছিল, 1 মিনিট গড়ে হাজিরা করে গেছে। আজকে প্রত্যেকটা রাস্তা ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা পুকুরের মাছ নিয়ে গেছে, খামারিদের গরু এবং মৎস্য এবং মোরগ সবগুলোই ধ্বংস হয়ে। তবে মুহুরী নদীর ভাঙা বাঁধের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে। ক্ষতিগ্রস্তদের দাবি দ্রুত বাঁধ মেরামতের পাশাপাশি চাই স্থায়ী সমাধান। টান দিলেন, টান এত দিবেলা খাইলো, কিন্তু ঘরগুলো হেরা তৈরি করতে পারবে না। সরকার থেকে যদি এটা কিছু সহযোগিতা পায়, এটা হলো সর্বোচ্চ উত্তম। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখেন তিনি, কথা বলেন দুর্গতদের সঙ্গে। রোদ উঠেছে, পানি নামছে, তবে ক্ষয়ক্ষতির হিসেব এখনো চলছে। ক্ষতিগ্রস্তদের চাওয়া কেবল আপৎকালীন সুরক্ষা নয়, চাই স্থায়ী সমাধান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ। ডেঙ্গু এখন আর আগের মতো সহজভাবে মোকাবেলা করার অবস্থায় নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু সরকারি ব্যবস্থার উপর ভরসা না করে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। বৃষ্টি পরবর্তী জমে থাকা পানি এবং বাড়তি তাপমাত্রা মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে, যা ডেঙ্গুর বিস্তার বাড়িয়ে তুলছে। হাসপাতালগুলোতে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন প্রচুর মানুষ। আক্রান্ত হয়ে ভর্তিও হচ্ছেন অনেকে। কর্মচারী হাসপাতালে গেছি, ওখান থেকে ওনারাও কিছু করতে পারে নাই। তারপরে ওই সরকারি অ্যাম্বুলেন্স করে আমাকে এই ডিএনসিসিতে পাঠাইছে। প্রতি বছর আমাদের ওখানে পৌরসভা এলাকাগুলোতে মশা নিধনের জন্য করা হয়, কিন্তু এবছর ওই রকমের কোনো দায়িত্ব নিয়ে কেউই করতেছে না। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দাতা সংস্থাদের সহায়তায় ডেঙ্গু নিয়ে সৃষ্ট সংকট কাটানো গেছে। জানেন যে ডেঙ্গু পরীক্ষা করার জন্য আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমরা একদম মিনিমাম রেট নির্ধারণ করে দিয়েছি এবং আমাদের কাছে পর্যাপ্ত NS1 কিট সংরক্ষিত আছে। ডেঙ্গিতে মেনলি লাগে ফ্লুইড। হ্যাঁ, এখন পর্যন্ত যতটুকু তথ্য আমার কাছে আছে, ফ্লুইডের অতটা শর্টেজ আমাদের কাছে নেই এবং আপকামিং ডেজের জন্য আমরা ফ্লুইড নিয়ে কাজ করে যাচ্ছি। এমন পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখন ওই যে শুধু শহর কেন্দ্রিক চিন্তা ভাবনা করলেও হবে না। আমি তো মনে করি যে এটা একটা মহামারীর আকারে ধারণ করছে। সো দেয়ারফর ভাবে মোকাবেলা করতে হয়, সেই মোকাবেলার আমাদের প্রস্তুতি এবং সেইভাবেই আমাদের অগ্রসর হইতে হবে। হটস্পট অ্যাটাক করে পরে আশেপাশের জায়গাগুলোতে মানে অবস্থা বুঝে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে এখন পর্যন্ত 13,000-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে অর্ধশতাধিক মানুষের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। অবশেষে ধোঁয়াশা কেটেছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে। 4 দেশের বিদেশ প্রতিষ্ঠান কিনেছে এই সিরিজের টিভি স্বত্ব।
বিসিবি সূত্রে জানা গেছে, টিভি সত্ত্বের মূল্য পাওয়া গেছে প্রত্যাশার কাছাকাছি। এর আগে বাংলাদেশ পাকিস্তান সিরিজের সম্প্রচার সত্ত্ব বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি, যেখানে ভিত্তিমূল্য ছিল 4 কোটি টাকা। তবে শুরুতে কেউ আগ্রহ না দেখালেও পরবর্তীতে বিদেশি প্রতিষ্ঠানের কাছেই সত্ত্ব বিক্রি করতে পেরেছে বিসিবি। আগামী 20 জুলাই থেকে মিরপুরে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। রাজধানীর একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল আয়োজিত শহীদ ও আহত পরিবার সদস্যদের মতবিনিময় সভায় লন্ডন থেকে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই বক্তব্যে। স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কোনো প্রশ্রয় আছে? সেটি কোনো দলের লোক হতে পারে না। কাজেই এই আপনার যে প্রশ্ন, এই প্রশ্ন আমাদেরও, এই প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের, এই প্রশ্ন সমগ্র বাংলাদেশের মানুষের। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে এবং আমরা খুব ভালো করে খেয়াল করছি কারা একটি সুস্থ স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে চাইছে। কাজে এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকটি মানুষ রাজনৈতিকভাবে সচেতন মানুষ। আপনাদের প্রত্যেকটি পরিবারের আত্মদান আছে এবং যেই আত্মত্যাগ আপনারা করছেন সেটি কোনো কিছু দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। কাজে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, আপনারা জোর গলায় প্রশ্ন তুলুন, কারা আপনাদের যে স্বজনরা আত্মত্যাগ করেছে তাদের বিচার কেন আজ পর্যন্ত বিলম্বিত হচ্ছে? কারা মব সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে? কারা এই সকল হত্যাকাণ্ড? কারণ 2 দিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে, আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে, তার রক কেটে দেওয়া হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না? কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে, কারণ এই প্রশ্নের জবাবগুলোর সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক রয়েছে, বাংলাদেশের মানুষের অস্তিত্বের সম্পর্ক রয়েছে। আজকে আমাদেরকে দেখতে হবে প্রকৃতগতভাবে কারা বাংলাদেশের মানুষের পক্ষে এসে দাঁড়ায়। আমাদেরকে সত্যিকার ভাবে খুঁজে বের করতে হবে কারা বাংলাদেশের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে আজ, গতকাল, গত পরশু বা 50 বছর আগে। কারা বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে এবং কারা নেয়নি, এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম তারেক রহমানের বক্তব্যে। প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক আসরে খেলা নিশ্চিত করে ইতিহাস করল ইতালি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য 2026 টি-20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইউরোপের দেশটি। ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে পয়েন্ট তালিকার 2 থেকে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ইতালি। বাছাই পর্ব পেরিয়ে ইউরোপ থেকে বিশ্বকাপ খেলার সুযোগ ছিল 2টি দলের। 5 দলের লড়াইয়ের বিশ্বকাপের টিকিট পায় ইতালি ও নেদারল্যান্ডস। বিশ্বকাপের জায়গা নিশ্চিতে দৌড়ে জো বার্নসের দল হারিয়েছে স্কটল্যান্ডকে। নেট রান রেটে জার্সিকে পেছনে ফেলে বিশ্বকাপের টিকিট পায় ফুটবলের জন্য সুপরিচিত ইতালি। 1995 সালে আইসিসির সহযোগী সদস্যপদ পাওয়া দলটি গেল 1 দশকে ক্রিকেটে বেশ নিয়মিত। যুক্তরাজ্যের লন্ডনের লাইট রুম আর্ট সেন্টারে শুরু হয়েছে ডাইনোসরের ব্যতিক্রমী প্রদর্শনী, যেখানে অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় ডকু সিরিজ প্রিহিস্টোরি প্ল্যানেট এখন রূপ নিয়েছে এক ভিন্ন অভিজ্ঞতায়। আর দর্শকরা ফিরে যাচ্ছেন 66 মিলিয়ন বছর আগের ডাইনোসরের জগতে। ডাইনোসরের বিশাল পদচিহ্ন এবার পড়ল আধুনিক লন্ডনে। অ্যাপল টিভির প্লাসের এমি মনোনীত জনপ্রিয় ডকু সিরিজ প্রিহিস্টোরিক প্ল্যানেট এখন আর শুধু পর্দায় নয়, বাস্তব হয়ে হাজির লন্ডনের লাইট রুম আর্ট সেন্টারে। প্রিহিস্টোরিক প্ল্যানেট ডিসকভারিং ডাইনোসরস নামের এই প্রদর্শনী এক অভিনব 360 ডিগ্রি ইমার্সিভ শো, যার মধ্য দিয়ে দর্শনার্থীরা সরাসরি চলে যাবে 66 মিলিয়ন বছর আগে ডাইনোসরের রাজত্বে, যা চলবে 2রা নভেম্বর পর্যন্ত।
এ প্রদর্শনীতে আধুনিক সিজিআই প্রযুক্তির ছোঁয়ায় বড় পর্দায় দেখা মিলবে বিশাল আকৃতির ডাইনোসরের শিকার, সাঁতার কাটা, রোমাঞ্চ আর যুদ্ধের রোমহর্ষক দৃশ্য। শুধু দেখা নয়, এখানে ডাইনোসরের পাশেই দাঁড়িয়ে বোঝা যাবে তাদের আসল উচ্চতা আর হুমকির মাত্রাও। এটা এমন এক অভিজ্ঞতা যা টিভিতে কখনো সম্ভব নয়। দর্শকরা এখানে ডাইনোসরের পাশে দাঁড়িয়ে বুঝতে পারবেন এরা কতটা ভয়ঙ্কর, রোমাঞ্চকর আর কতটা বিশাল। ডিবিসি আন্তর্জাতিক সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।